শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিচল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসেন শাহাদাত। দর্শক, আপনারা জানেন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, আর কিছুদিন পরে আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। আগামী 6 জুন সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। বরাবরের মতোই বাজেট ঘিরে নানান প্রশ্ন, কি থাকছে বাজেটে, কোন খাতের জন্য সুবিধা থাকছে, কোন খাতের সুবিধা তুলে নেওয়া হচ্ছে, এসব বিষয় নিয়ে প্রত্যেকটা খাতের যে উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু বেশ চিন্তাভাবনা করছেন। আজকে আমরা আলোচনা করব বস্ত্র খাতে আসলে বাজেটের যে প্রত্যাশা সে বিষয়ে। আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, জনাব খোরশেদ আলম, তিনি বিটিএম এর পরিচালক। খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। জি, আপনার কাছে জানতে চাই যে বাজেট নিয়ে প্রতি বছরই আপনাদের প্রত্যাশা থাকে। প্রত্যাশার কিছু জায়গায় আপনারা প্রতি বছরই বলেন যে এই যে এনবিআর এর সাথে আপনারা বসেন, সেই প্রত্যাশা পূরণ হয় না আপনারা বলে থাকেন। এবার আপনারা এনবিআর এর সাথে যখন বসেছিলেন তখন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন? বিশেষ করে কাস্টমসের জটিলতার কথা আপনারা সবসময় বলে থাকেন। সেই বিষয়গুলো সমাধানের ব্যাপারে কতটা প্রত্যাশা করছেন আগামী বাজেটে? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে লোকাল ডোমেস্টিক মিলগুলো আছে, যেটা আমরা বাংলাদেশের আমাদের জনসাধারণের জন্য আমরা বস্ত্র উৎপাদন করি। আমি কিন্তু এক্সপোর্টটা বাদ দিয়ে আজকে আমাদের লোকাল ডোমেস্টিক মিলগুলোর কথা বলবো। আমাদের যে মিলগুলো আছে প্রায় 80% মিল আমরা ডোমেস্টিকের জন্য দিয়ে থাকি, 20% এক্সপোর্টের জন্য। এখন আমাদের যে সমস্যাটা আপনি জিজ্ঞেস করলেন, আমাদের এই ডোমেস্টিক মিলগুলা সর্বপ্রথম বাধা আমাদের হলো একটা ট্যারিফ ভ্যালু নিয়ে। এই ট্যারিফ ভ্যালুটা নিয়ে আমরা আজকে না হলো 11 বছর যাবত, আপনি বলবেন এইবার না, প্রতি বছর 11টা বছর হলো পার হলো, আমরা একটা ট্যারিফ কমিশনে গিয়ে যে কাপড়ের মূল্য নির্ধারণ করা আছে, বিদেশ থেকে যে কাপড়গুলা ইম্পোর্ট হয় সেই কাপড়ের ইম্পোর্টের আপনার যে সুতার দাম তার চেয়ে অর্ধেকের দামে এই কাপড়গুলা এখানে এসে আমাদের স্থানীয় শিল্পগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এটা নিয়ে আমরা বহুবার এনবিআর বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কোনো জায়গায় আমরা বাদ রাখি নাই, কিন্তু আজ পর্যন্ত একটা ট্যারিফ মূল্য উপরে আমরা হাত দিতে পারি নাই এনবিআর এর মাধ্যমে। এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার। যেটা হলো আমাদের দেখেন 14 কোটি লোকের, আমাদের মধ্যবিত্ত 14 কোটি লোকের যারা গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন মিলের শ্রমিক বা সাধারণ মানুষ, তাদের জন্য যে আমরা কাপড়টা তৈরি করি, এই কাপড়টা আমরা তৈরি করতে পারতেছি না কম্পিটিটিভ মার্কেটে। কারণ হচ্ছে যে এখানে দেখা যায় যে আমাদের 1 কেজি সুতার দাম ইনপুট করলে যেখানে $11 হয়, সেখানে সেই সুতার কাপড় আসে $2.5 মূল্য। এখন এখানেও আপনি দেখতে পান, আমরা এরকম ভাবে দেখাই দিয়েছি যে যেটা আপনার কাস্টম বন্ডের জন্য যে মালটা ইনপুট করতেছে কাপড়টা, সেটার দাম $11। আদারওয়াইজ যারা বিজনেস করবে, ট্যাক্স দিয়ে মাল আনতেছে, তারা দেখাচ্ছে $2.5 থেকে $3। এই কাপড়গুলো এসে আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এটার জন্য প্রথম আমি মনে করব এই ট্যারিফ ভ্যালুটা আমাদের স্থানীয় মিলগুলোর জন্য সবচেয়ে বড় বাধা। এখন আমি যদি আসি দ্বিতীয় প্রশ্নে, আমার উত্তরে, দ্বিতীয় হলো আমাদের যে বন্ড, এই বন্ডের এখন এরকম ভাবে হয়ে গেছে, এই বন্ডের জন্য আমাদের যে মালগুলা আসতেছে, এই বন্ডের মালগুলা বাজারে ছয়লাভ হয়ে গেছে। স্থানীয় মার্কেটগুলা, আমাদের শিল্পগুলা, আপনি খবর নিয়ে দেখেন যে 60% মেশিনারি আমাদের উৎপাদন বন্ধ, 50% বন্ধ। আমাদের চাহিদা নাই, আমরা উৎপাদন করতে পারতেছি না। আমরা এই যদি আমরা উৎপাদন করতে পারতাম, আমরা ডোমেস্টিক ভাবে সরকারকে যে আমাদের ট্যাক্স দেওয়ার কথা আছে, ব্যাট 3 টাকা পার কেজিতে সুতা, এটা আমরা দিয়ে যেতে পারতাম, সরকারের রাজস্ব বাড়ত। এইখানে এই বন্ডের উপরে সরকারের নজরদারিটা অনেক কম। বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, আপনি চিটাগংয়ের টেরি বাজার বলেন, আপনি রামপুরের মার্কেটে বলেন, প্রত্যেকটা মার্কেটে আপনাদের কাছে অবশ্যই খবর আছে, আপনি সব জানেন। আমাদের বলার চেয়ে আপনারা ভালো জানেন যে কোথায় কোথায় মালগুলো বিক্রি হচ্ছে, কোথায় কোথায় মাল নামতেছে, কোথায় এসে আমরা এইভাবে বাধার সম্মুখীন হচ্ছি। 3 নম্বর হলো দেখেন ডলারের প্রাইসটা ইদানিং যে ডিফারেন্স হলো, এটাতে কত পার্সেন্ট আমরা যখন দিকে ধরেন 85 টাকায় ডলার পেতাম, আমরা ইম্পোর্ট করতাম, এখন সেটা আমাদের 117 সঙ্গে আরো আপনার যোগ করতে হবে 5 টাকা বা 6 টাকা।
এটা একটা ব্যাংক নিচ্ছে। 123 টাকা দিয়ে যদি আমি সেই ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি, আমার কাঁচামাল ইম্পোর্ট করি, আমার ডাইস কেমিক্যাল ইম্পোর্ট করি, আমার এটা প্রাইস বাড়বে 45%। এই 45% বাড়ার জন্য আমি বিদেশের আমার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমি কখনো আমার মিলকে টিকে রাখতে পারবো না। এগুলো নিয়ে আমরা বহুত বলেছি। এখন আমরা বাজেটে যে প্রত্যাশা, এখন আমাদের বাজেটের প্রত্যাশা হলো আমাদের স্থানীয় মিলগুলোর জন্য যত ধরনের আমাদের সমস্যা আছে এগুলো আপনারা বসেন, দেখেন, দেখে আমাদের এই মিলগুলোকে বাঁচানোর জন্য আমরা এনবিআরের প্রতি আমরা অনুরোধ করব। আপনারা সবই জানেন যে আমরা কোন কোন জায়গায় আমাদের এই মিলগুলো ধ্বংসের মুখে যাচ্ছে। এগুলো বহু টাকা ইনভেস্ট করা আছে ব্যাংকের থেকে নেওয়া। এই ব্যাংকের টাকাগুলো আমরা কোথায় দেবো? অর্ধেক মিল বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন নাই। এখন এই যে ডলারের ক্রাইসিসের জন্য যে আমাদের এখন বর্তমানে র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করতে পারতেছি না, দ্বিতীয়ত হলো আমাদের প্রাইস কম্পিটিটিভ আমরা হারে ফেলাইছি। এখন যে কোনো লোক কোনো জিনিস কিনতে হলে বাংলাদেশে এসে কিনবে না, কারণ আমার 45% অ্যাড হয়ে গেছে প্রাইজের। যে কাপড়টা আগে একটা গার্মেন্টসের মহিলা একটা 3 পিস কিনতো 700 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে, সেটার উপর এখন মনে করেন তাকে 900 টাকা দিতে হবে। তো 300 টাকা সে কোথায় থেকে দিবে? 1 নম্বর। 2 নম্বর হলো এখন এই কাপড়টা বিদেশে ওখানে বাড়ে নাই, ওনাদের ডলার কোনো রিভ্যালুয়েশন হয় নাই, টাকার কোনো অবমূল্যায়ন হয় নাই। অতএব ওইখানে কিন্তু দাম কিন্তু একই আছে। অতএব ওইখানে যে প্রাইসটা আছে আমাদের চেয়ে এখন কম। তা এখন আমরা কিভাবে বাঁচবো এটা তো প্ল্যান করবে আমাদের সরকার মহোদয়, যারা মন্ত্রী আছেন, যারা এনবিআর আছেন, এই খাতে যারা জড়িত, আমাদের সঙ্গে বসে ওনারা এই পরামর্শগুলো আমাদের দিতে পারেন, আমাদের কাছ থেকে দিতে পারেন কি কি সমস্যার জন্য আমরা জর্জরিত হয়ে গেছি। এখন তারপরে আপনি যা দেখেন, এই যে আমি যেটা বললাম যে বন্ডের মালটা এখন এরকম ভাবে ছড়াইছি জানি যে অলিগলিতে আপনি বিভিন্ন মবস্থলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বিদেশি কাপড়। এই কাপড় কোথায় থেকে আসছে এটা তো আমরা কখনো আমরা করতে পারি না, ফাইন্ড আউট করতে পারি না যে এটা কোথায় দিয়ে আসলো, এটা ডিউটি দেওয়া হয়েছে নাকি ওই চোরাই পথের মাল বিক্রি হচ্ছে। তো এখন এগুলা আমরা যথাযথভাবে আমরা আমাদের সুরক্ষা চাই। এখন আমাদের ধরেন ব্যাটের নীতি বা ট্যাক্সের নীতি, আমাদের ইয়ের জন্য বাজেটের জন্য প্রয়োজনীয় যা দরকার আপনারা নিবেন, আমরা দিব। কিন্তু সেইখানে আমাদের ব্যবসা যদি আমরা চালু রাখতে না পারি, আমাদের ব্যবসা যদি সমস্যা হয়, এই ব্যবসার জন্য যদি আমাদের বসে যেতে হয়, ইন্ডাস্ট্রিগুলো বসে যেতে হয়। দেখেন আমি টেক্সটাইল আছি 1972 সন থেকে এই পর্যন্ত এই ধরনের টেক্সটাইলের জন্য আমরা জীবন প্রাণ দিয়ে আসছি। এখন এসে আমরা অসুস্থ হয়ে গেছি, আমরা কোনো পথ দেখতেছি না। আজকে গ্যাসের দাম, কালকে আরেক রকম, পরশু আরেক রকম, কোনো পলিসি আমরা পাচ্ছি না। একটা জিনিস ব্যবসা করতে হলে প্রতিটা জিনিস একটা লং টার্ম পলিসি লাগে। আপনি দেখেন আজকে গ্যাসের দাম কত বছরে কত হলে আপনি যান বিদেশে, ওর জন্য আমাদের এখানে বিটিএমএতে ঘানা থেকে লোক আসছে, ওরা বলতেছে তোমরা আমাদের দেশে আসো। এর আগে উজবেকিস্তান থেকে লোক আসছে, আমাদের দেশে ইন্ডাস্ট্রি করো, তোমাদের 7 বছর পর্যন্ত আমরা গ্যাস বিদ্যুতের দাম বাড়াবো না, এই রেটে দিব। অতএব আমাদের এখানে প্রতি 3 মাসে 6 মাসে এই ধরনের গ্যাসের দাম বাড়তেছে। বলা হইতেছে যে ইয়ের দাম বেড়ে গেছে, বিদেশে তেলের দাম বাড়ছে। বিদেশে তেলের দাম, আমাদের নিজস্ব গ্যাসটা আছে, আমাদের নিজস্ব গ্যাসটাতে তো আমাদের সমস্যা নাই। আমরা তো এই গ্যাস তো এক সময় 2 টাকা 80 পয়সা ছিল এই গ্যাসের দাম, আজকে সেটা 30 টাকা 32 টাকা। তো কত গুণ বাড়ছে। আমরা যখন ইন্ডাস্ট্রি করেছি তখন 2 টাকা 80 পয়সা দেখে আমরা ইন্ডাস্ট্রিগুলো করেছিলাম। আমরা এখন পর্যন্ত তিতাস গ্যাসের বা এই মন্ত্রণালয়ে আমরা বহুবার বলেছি যে আপনারা আমাদের ব্যবসার জন্য, লোকাল ডোমেস্টিক ব্যবসার জন্য আপনারা আমাদেরকে একটা নীতিমালা দেন। এই ব্যাপারে আপনি জানেন, এটা কিন্তু বহুবার বলা হয়েছে এবং আপনার টিভিতে বহুবার বলা হয়েছে। আপনি জনাব খোরশেদ, এইখানে আপনাকে একটু জানতে চাই যে এই মুহূর্তে আপনাদের ফ্যাক্টরিগুলোতে গ্যাসের চাপ কেমন আছে এবং সেটি কি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনাদের প্রোডাকশন চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন কিনা? এখন আপনাকে যদি আমি উত্তর দিই, আমি জানি না মানে আমার মিলের গ্যাস বিদ্যুৎ থাকবে কিনা। আমি কয়েকদিন আগে দেখেছি আমাদের অন্য একজন মন্ত্রী মহোদয় বলেছেন যে কোথায় গ্যাসের কোনো অভাব নাই এবং কোথায়ও কোন মিলটা বন্ধ আছে গ্যাসের জন্য আমাকে বলতে বলেন। আমরা ওনার কাছে যাব, উনি যদি তিতাস গ্যাসের যেসব রিজিওনাল অফিসগুলো আছে সেখানে যদি জিজ্ঞেস করে কতগুলো মিলে গ্যাসের জন্য ফ্যাক্টরি বন্ধ আছে, কত % বন্ধ আছে, 1 মিনিটে উনি পেতে পারে। এখন এই মুহূর্তে যদি আমি বলি, আমাদের মনে করেন 40% থেকে 50% বিল চলতেছে, এই আর 50% বিল গ্যাস এবং বিদ্যুতের জন্য বন্ধ। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আসেন,
আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই দিব যে কত। আমার মিলে এখন আছে 2, আমার থাকার কথা 10, আমার এখন 40% 45% মেশিন চলতেছে বিভিন্ন বিল থেকে। আপনি জানেন যে আমি একটা বিটিএম এর একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আমার আন্ডারে লোকাল যতগুলো মিল আছে, স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, সবাই আমাকে সকালে হইলে ফোন দেয় যে ভাই কিছু করেন, আমার মিলে গ্যাস নাই, আমার শ্রমিকের বেতন বাড়াইছি, এখন আমি এই বেতন কোথায় থেকে দিব, আমার উৎপাদন হচ্ছে না, লোকাল মার্কেট নাই, এত সমস্যা। আপনি একটা সমস্যা বলা যায়, গ্যাস নাই, বিদ্যুৎ আসে চলে যায়, রানিং ফ্যাক্টরি গুলাতে আসতে চলে গেছে, তারপরে তারা মার্কেটে বিক্রি করতে পারতেছে না। ইদানিং কাস্টম ব্যাকেট যে তারা বলতেছে যে যেভাবে এসে তাদের খাতাপত্র নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে হয়রানি করতেছে বিভিন্ন জায়গায়, আসার পরে তাদের ফাইলপত্র নিয়ে যাচ্ছে, এরকম কমপ্লেন আমার কাছে আসতেছে। আমি এখন আর ফোন ধরি না, এই মিল থেকে ওই মিল থেকে আসে যে স্যার আমাদের ভাই আমাদের এই হয়েছে, আমার মিল চলে না, দেখেন এই ছবি দেখায়, মিটারের ছবি, প্রতিদিন মিটারের ছবি দেখে যে মিটারে কত 2, 3, 1। তো এখন আপনি বললেন যে কোন আপনাদের কি সমস্যা, আপনারা সারে জমিনে আসেন, আপনার মিল ভিজিট করেন। কিছুদিন আগে এই 10-12 দিন আগেও দেশ টিভি থেকে আমাদের মিলে গিয়ে দেখেছে 55% মেশিন বন্ধ। এটা তো হয়েছে, প্রচারিত হয়েছে। আপনি যান হাতেম ভাইয়ের কাছে নারায়ণগঞ্জ, হাতেম ভাই বলে যে আমার মিলে প্রোডাকশন নাই গ্যাসের জন্য। প্রতিটা জায়গায় একই অবস্থা। কারণ আমাদের তো আপনি জানেন যে স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, এগুলোতে আমাদের মেনলি গ্যাস লাগে। গার্মেন্টসে হয়তো বিদ্যুতে চলে, ওইখানে গ্যাসের অত প্রয়োজন হয় না। কিন্তু যদি আপনি ডাইং, প্রিন্টিং বন্ধ থাকে, আপনি কোনো কাপড় পাবেন না। কাপড় না পেলে তো আপনি গার্মেন্টসে কোথায় দিবেন? লোকাল আমরা কিছু কিছু মিল যারা আমাদের এক্সপোর্ট করে ইয়েতে গার্মেন্টসের কাপড়, তারাও কিন্তু টাইম মতো দিতে পারতেছে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনার যে গ্যাসের দাম বাড়ার জন্য যে প্রাইসটা যে এরকম হয়ে গেছে, এখন বাংলাদেশটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে বাংলাদেশের যে টেক্সটাইল খাত, এই খাতটা কিন্তু দাঁড়াতে পারবে না। কারণ হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে যে প্রাইসটা বেড়ে গেছে, এটা কিন্তু আপনার ধরেন আমাদের হিসেবে এই গ্যাস বিদ্যুতের জন্য মিনিমাম 12 থেকে 14%, এই 1 মাস 2 মাসের কথা বলি, তার আগে তো আরো বাড়ছে। এই মুহূর্তে ধরেন 30-35% বেড়ে গেছে। এখন বিদেশি যারা বায়ার, তারা কিন্তু বাংলাদেশে কাপড় কেনার জন্য গার্মেন্টসের সঙ্গে একটা সমঝোতা আসছিল যে আমরা লোকাল সার্চিং করব। এখন লোকাল সার্চিং করতে গিয়ে দেখা যায় যে এরকম কষ্ট হয়েছে, এখন আর আমাদের উপায় নাই, কারণ তারা আমাদের কাছে নিবে না। তারা আবার ভিয়েতনাম ফিরে যাচ্ছে, কম্বোডিয়া যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, ইন্দোনেশিয়া যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, আরো এখান থেকে কমে যাচ্ছে। কারণ হচ্ছে প্রাইস আমরা কম্পিটিশন করতে পারতেছি না তাদের সঙ্গে। এখন আমাদের বক্তব্যটা আমরা কার কাছে বলবো? আমরা তো ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে, আমাদের এখন আর ওই ধরনের ধৈর্য নাই যে আমরা গিয়ে ওখানে বসে থাকি ওনাকে বলি। কেউ যদি আমাদের বলতো যে সত্যিকারের কি কি অসুবিধা আছে আপনি নিয়ে আসেন আমাদের কাছে, আমরা নিজেরা গিয়ে দেখবো, আমরা সেখানে যেতে পারতাম। আজকে ধরেন বললাম যে এই যে ট্যারিফের ব্যাপারটা দেখেন, একটা বিরাট মস্ত বড় ব্যাপার। এটার এসএস কোড নম্বর আমি আপনাকে বলে দিতে পারি, 5208, 5407, 5516, 5801, 5804, 5903, 6001, 6005। এই যে ট্যারিফ মূল্য আছে, আপনি দেখেন যে 1 গজ কাপড়ের বা 1 কেজি কাপড়ের মূল্য কত, সুতার দাম কত, সুতার চেয়ে 4 গুণ কম কাপড়ের দাম। এটা কি হতে পারে? আজকে 9টা বছর যাবত বলতেছি, কেউ কি কোনো যাচাই করে দেখছেন যে আমরা যে বলতেছি এটা কি সত্যি না মিথ্যা? একটা যদি যাচাই করে দেখতো যে ভাই আপনি কথাটা বলছেন, আপনি যে বিটিএম এর কথাটা তো সত্য না, আপনি বলছেন যে কাপড়ের দাম $2.5 বা $3 পার কেজি, বা এক গজ কাপড়ের দাম মাত্র কত, 27 টাকা। 1 গজ কাপড়ের মিটার ওই হিসাবে দাম পড়ে 27 টাকা, 30 টাকা, 40 টাকা। এই কাপড়টা বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 140 টাকা। তা 27 টাকার কাপড় যদি 140 টাকা বিক্রি করে, তাহলে সে 5 গুণ লাভ করতেছে নাকি? তো এখানে তারা ট্যাক্স ফাঁকি দিয়ে আপনার এই মালগুলো আনতেছে, এনে আমাদের যে কি বলে আপনার আন্ডার ইনভয়েস করে এখান থেকে টাকা পাচার হচ্ছে বিদেশে, এবং বিদেশ থেকে কাপড়গুলো আসতেছে, অথচ আমরা লোকাল মিলগুলো আমরা এই কাপড় বিক্রি হতে বঞ্চিত হচ্ছি। এতে করে আমাদের যে ইন্ডিয়ার যে ট্যাক্স, আমাদের ব্যাট যেটা আছে,
এটা আমরা দিতে পারতেছি না। জি, সরকার পাচ্ছে না। জনাব খোরশেদ আপনাকে ইদানিং আরেকটা সমস্যা দেখা দিচ্ছে। জনাব খোরশেদ আলম, আপনাকে একটু থামাচ্ছি। আমি একটু জানতে চাই যে এখন বর্তমানে যেই সাম্প্রতিক সময়ে ব্যাংক সুদের হার বাড়ানো হলো, এটার ইফেক্টটা আপনাদের উপর কেমন পড়লো? আপনারা নতুন বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে আসলে চিন্তা ভাবনা করছেন কিনা? আর যে মিলগুলো আছে, আপনি বলছেন যে অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে, অনেকগুলোতে গ্যাসের সংকটের কারণে উৎপাদন পুরোপুরি করতে পারছে না। এই ক্ষেত্রে ব্যবসার প্রসারের ক্ষেত্রে এক্সপান্ড করার জন্য আপনাদের যে বিনিয়োগ দরকার, ক্যাপিটাল দরকার, সেগুলো আপনারা এই মুহূর্তে ব্যাংকগুলো থেকে পাচ্ছেন কিনা? আপনি একটা মূল্যবান কথা বলেছেন, অবশ্য আমি ভুলে গেছিলাম। যাই হোক, এটা প্রশ্নটা হলো, এক নম্বরে আমি আপনাকে একটু বলি। মনে করেন আমরা আমাদের টেক্সটাইল মিল মালিক আপনার ফরেন লোনের উপরে একটা প্রজেক্ট করেছে। এই প্রজেক্টটা মনে করেন 350 কোটি টাকা দাম। যখন উনি কস্টিং করেছে 85 টাকা হিসাবে তাকে টাকা দিতে হবে। এখন তাকে এটা মূল্য দিতে হবে 120 টাকা বা 118 টাকায়। এখন আপনার উনার প্রজেক্টটা কোথায় গেল? আপনি হিসাব করেন যে প্রজেক্টটা আমার 350 কোটি টাকা প্রজেক্টটা তারা করেছে, 85 টাকা ডলার হিসাবে তারা পেমেন্ট দিবে। আজকে এটা যদি 118 টাকা দেয়, এখানে কত টাকা হলো আপনি একটু ক্যালকুলেট করে একটু বলেন। আমার হাতে যেহেতু ক্যালকুলেশন দেয়, 118 টাকা পেমেন্ট করতে হবে। তাতে মনে করেন আমার মনে হয় 30%, কিন্তু কস্ট তার এখানে বেড়ে গেল। আমি ট্রাইডে করে বললাম 85 থেকে 118, 30% হবে। 30% তার এই 350 কোটি টাকার প্রজেক্টটা তার আমার 30% যোগ হবে, আরো 100 কোটি টাকা বেড়ে গেল। তাহলে বেড়ে হলো 450 কোটি টাকা। এখন আসেন ব্যাংকের ইন্টারেস্ট। এই টাকাটা যখন কনভার্ট হয়ে বাংলাদেশি টাকায় হবে, আমাদের টাকায়, তখন আমাকে এই 450 কোটি টাকার উপরে আমাকে ইন্টারেস্ট দিতে হবে কত? এখন আপনি বলছেন যে 13, এটা 15.5% পর্যন্ত তারা চাচ্ছে। 13, 14, 15.5%, যে যেভাবে নিতে পারে তারা ওইভাবে বলতেছে ব্যাংক। এখন দেখেন, আমি একটা কথা বলি যে দুঃখের কথা কি, আমি মনে করি লোন নিয়েছি 100 কোটি টাকা। আমি জানি যে এটা 9% ইন্টারেস্ট হবে। এই ভিত্তি করে আমি টাকাটা নিয়ে আমি ইনভেস্ট করেছি। এখন আমাকে চাপাই দিচ্ছেন, বলছেন যে এটা 15.5% দিতে হবে। দ্যাট মিনস ডবল, প্রায় ডবল না, 1.5 গুণ হয়ে গেছে। 9% 15.5%। আমি যে প্রজেক্টটা কস্টিং করেছিলাম, আমার এই প্রজেক্টটা করতে এত টাকা লাগবে, আমি এটা দিয়ে আমি ফিডব্যাক দিব ডোমেস্টিক বা এক্সপোর্টের জন্য। এতে আমি প্রতি বছর ব্যাংকের এই টাকাটা দিয়ে আমি 10 বছরে টাকাটা আমি পেমেন্ট করে দিব। এখন ওইখানে 30%, এখানে কত পার্সেন্ট? এটা আমি 25 বছরে পারবো না এই টাকা দিতে। 25 বছর দিতে পারবো, তখন আমি কি হবে? ব্যাংকের কাছ থেকে ব্যাংকরাস্তি হয়ে যাবো। ব্যাংক আমাকে বলবে তুমি তো টাকা দিতে পারতেছো না, আমাকে তারা ওয়ার্কিং কে দিবে না। এখন কিন্তু এরকম হয়েছে, আপনি জানেন কিনা আমি আপনাকে বলে রাখি, আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো। এরকম আমার কাছে অনেক কিছু, অনেকে অভিযোগ করেছে যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল এই ডলারের উপরে 85 টাকা হিসাবে, এই টাকাটা এখন সেটা 118 টাকার উপরে হওয়াতে তার ওয়ার্কিং ক্যাপিটাল কমে গেছে এখানে 30%। যে ওখান থেকে লোন নিয়েছিল, এখন ব্যাংক বলতে আপনার কাছে তো টাকা আমরা অনেক পাবো, কিন্তু টাকা অবমূল্যায়ন করাতে এখানে গিয়ে তার এখন ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হয়ে গেছে। তো আপনি ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হলে আপনি ব্যবসাটা কিভাবে করবেন, ফ্যাক্টরিটা কিভাবে চালাবেন? তো আমার কথা হলো যে আমাদের দেশে কিন্তু নীতি নির্ধারক আছেন, জ্ঞানী লোক আছেন, বুদ্ধিমান লোক আছে, ব্যবসা বুদ্ধি লোক আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই ব্যবসার ভিতরে কি ধরনের একটা মানে কি বলবো আর কি, এটাকে আমি যদি বলি একটা খেলা বা একটা কি হচ্ছে, আমরা কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা কোনো একটা নীতি নির্ধারণের কাছে বা নীতি নির্ধারিত কোনো কিছু পাচ্ছি না যে আপনারা এই পথে চলেন। আমাদের যে রাস্তা দেখাই দিবে, রাস্তা কিন্তু করে দেখাচ্ছে না। কি করতেছে? রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আমি যাচ্ছি হাঁটতে, আমার মধ্যে আমাকে বসাই দিচ্ছে। আমি যাচ্ছি, আমাকে হাঁটার থেকে সরাই দিয়েছে। এইভাবে কিন্তু মিলগুলো চলতেছে। এখন এইটা কিসের আলামত? এটা কারা করতেছেন? তাদের বুদ্ধিতে এটা হচ্ছে। এই ধরনের মিলগুলাকে, দেশীয় মিলগুলাকে এই ধ্বংসের পথে নেওয়ার জন্য। এগুলো আমরা বলবো এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনি একটু মনোযোগ দিয়ে আমাদের কথা একটু শুনতে চেষ্টা করেন। আপনি দেখেন যে আমাদের বাধা কোথায়, এই বাধা সৃষ্টির জন্য কারা পলিসি মেকিং করতে। এই পলিসি মেকিং শুধু দেখানোর জন্য সত্যিকার আমাদের মিলগুলো ধ্বংস করা সরকারের কাছে, যে আপনারা বাজেট করেন এইভাবে যদি আপনারও লাভ হয়, যাতে সরকারেরও আয় হয়, সরকারের ট্যাক্স আসে এবং এই মিলগুলো বেঁচে থাকতে পারে। শ্রমিক যারা আছে
তাদের কর্মসংস্থান থাকে। জি, কর্মসংস্থান হয়। এই যে মিলগুলো বন্ধ খোরশেদ আলম, নিশ্চয়ই আমরা আসলে সময় একেবারে শেষের দিকে, নিশ্চয়ই আপনার এই যে আবেদনগুলো আছে, আপনি যে সমস্যাগুলোর কথা তুলে ধরলেন এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন, নিশ্চয়ই এগুলো নীতি নির্ধারকদের কাছে পৌঁছাবে এবং আমরা আশা করব যে আগামী বাজেটের প্রতিফলন হবে এবং যেসব সমস্যাগুলো আছে সরকারের নীতি নির্ধারকরা সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বস্ত্র খাতের নানান সমস্যা নিয়ে কথা বলছিলাম এবং বাজেটে এ খাতের প্রত্যাশা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন খোরশেদ আলম, বিটিএম এর পরিচালক। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের পর সম্ভাবনার আলো হয়ে এসেছিল ইতালির শ্রমবাজার। তবে ভিএফএস গ্লোবাল ও এমবাসির বেড়াজালে আটকে আছে 1,11,000 মানুষের ভাগ্য। ফলে দেশ হারাচ্ছে বছরে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। বাইরা ও অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, অন্যান্য শ্রমবাজারের মতো প্রয়োজনে কনসুলেট অফিস বসিয়ে হলেও ইউরোপের বাজারে ভিএফএস এর এমন মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। যদি এখনো ভিসা আমার পাসপোর্ট রিটার্ন করে, ভিসার তো দরকার নাই, যদি আমার নুলস্তা ফেক থাকে আমার রিটার্ন করুক পাসপোর্ট, তাও তো করতেছে না। ইটালি যাবার আশায় পাসপোর্ট জমা দিয়ে এখন সৌদি যাওয়ার রাস্তাও প্রায় হারাতে বসেছেন শাহিন খান। তার মতো অবস্থা ইয়াকুব মামুন মাসুদেরও। প্রায় 1 বছর আগে পাসপোর্ট জমা দিলেও এখনো তা ফেরত পাননি। সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা, চান এই সমস্যার প্রতিকার। আজকে 7-8 মাস ধরে জমা দিচ্ছি ভাই, এখন আমাদের অনিশ্চিত জীবন। আপনার নুলস্তা যদি ফেক হয় আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবো। আত্মহত্যা করারও হইতে পারে। ইটালিয়ান ওয়েবসাইটে পাসপোর্ট জমা দেওয়ার 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়ার কথা। তবে ভিএফএস এর মাধ্যমে জমা দেওয়ার প্রায় বছর খানেক হলেও আটকে আছে 1,11,000 পাসপোর্ট। এসব পাসপোর্ট আটকে রাখার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির আঙুল দূতাবাসের দিকে। ভিসা ইস্যুয়েন্সটা তো আমাদের হাতে না, ভিসা ইস্যুয়েন্স এমবাসি করে, আমরা অ্যাপ্লিকেশন কালেক্ট করি। ভিসার ডিসিশন মেকিং পুরোপুরি এমবাসির হাতে, সেটা এমবাসি বলতে পারবে কেন সময় লাগছে। বাইরা বলছে মালয়েশিয়ার পর শ্রমবাজারের একটা বড় জায়গা হতে পারে ইউরোপের বাজার। তবে সব দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় জটিলতা একটু বাড়ছে, যার নমুনা দেখা যায় 2022-23 অর্থ বছরে ইউরোপের দেশ থেকে আসা রেমিটেন্সের দিকে তাকালে। এর মধ্যে বড় ভূমিকা রাখে ইতালির শ্রমবাজার। অনেকগুলো সম্ভাবনাময় ইউরোপের কান্ট্রি আছে যেখানে লোক যাওয়া শুরু হয়েছে এবং অনেকে পাইপলাইনে আছে, আরও যথেষ্ট পরিমাণে ডিমান্ড আসতেছে। তো সেই জায়গাগুলোতে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ওই দেশগুলোর ভিসা সেকশন বা কনসুলেট সেকশন বা এমবাসি না থাকা বাংলাদেশে, যার ফলে তো আমাদের তো বিএফএস এর মাধ্যমে যেতে হচ্ছে অথবা ইন্ডিয়াতে গিয়ে ভিসা সাবমিশন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের ও মানুষের জন্য এ ধরনের মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে, তাহলেই কমবে মানুষের ভোগান্তি। কেউ বৈধভাবে ইতালিতে যাচ্ছে, তিনি হয়তো তার ওখানে একটা কাজের ডিমান্ড আসছে, সেটা এনেছে, কিন্তু তার এই ভিসা পেতে, অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু একটা দুর্ভোগের শিকার হচ্ছে। ভিসা রেজিম কি বলে, কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে, আরেকটা থার্ড কান্ট্রি থেকে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটাই তো অত্যন্ত অন্যায়। মানুষের এমন ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, এই সংকট খুব তাড়াতাড়ি দূর করা হবে। যে সমস্ত দেশে আমাদের কর্মী কাজে গমনেচ্ছুক চাইতে ইচ্ছা প্রকাশ করতেছে তাদেরকে যাওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি। এই সমস্ত ব্যাপারে আমাদের নজরে আসছে, আমরা দেখতেছি, ইনশাআল্লাহ এগুলোর সমাধান হবে। দেশে যখন পাসপোর্ট পাওয়া নিয়ে চলছে এমন ভোগান্তি, তখন বন্ধু দেশ থেকে আরো 10,000 শ্রমিক ইতালি নেবে বলে খবরে জানালো সেখানকার গণমাধ্যম। 700 ভিসাস দিয়ে যাएंगे, সেলফ এমপ্লয়মেন্ট। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। 99,089। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবার স্বাগত নিটল ডাটা বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজধানীর ধানমন্ডিতে, সেখানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। এর মধ্যে অনেক কিছু হয়েছে, এরা অনেকেই ভারতে গিয়েছিলেন,
ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে। আমরা সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা তো বলেছি, ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের, তারাও মানে এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সবকিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি। একটা বিষয় হচ্ছে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। না, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুকু তারা করছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ধন্যবাদ। আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে, এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে। যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। একজন মাননীয় সংসদ সদস্য, তিনি 12 তারিখ মানে অনেক দিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই। মানে আমরা এটা কেন আসলে টেস্ট করতে পারলাম না? এত বড় একটা ঘটনা, উনি একজন সংসদ সদস্য। আপনি ট্রেস করতে পারিনি, এটা কথা ঠিক না। আমরা কিভাবে এতখানি এগিয়েছি, আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের স্বার্থে। আমরা এটুকু বলছি আমরা উদ্ধার করব, আমরা সব উদ্ধার করব, সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ধানমন্ডিতে, সেখানে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবারে চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। ঢালাও দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবারও পতন দেখেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান। পুঁজিবাজারে এমন ধসের জন্য ক্যাপিটাল গেইনের উপর করারোপের খবরকে দুষছেন সংশ্লিষ্টরা। আবার ব্যাংক আমানতে সুদহার বৃদ্ধিকে পুঁজিবাজারের তারল্য সংকটের কারণ বলছেন অনেকেই। অব্যাহত দরপতনে অস্থির পুঁজিবাজার। গেল 7 কর্মদিবসের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 325 পয়েন্ট। মঙ্গলবারও দরপতন হয়েছে 235 প্রতিষ্ঠানের। ডিএসই তথ্য বলছে গেল 7 কর্মদিবসেই বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 17,652 কোটি টাকা। আর সিডিবিএল এর তথ্য বলছে পুরোপুরি পুঁজিহীন 21% বেশি বিও হিসাব। আমার এই 10 লাখ টাকার পোর্টফোলিও, আমি 5,000, আমার এখন মাইনাস আছে 2,61,000। বাংলাদেশের শেয়ার মার্কেটে তারল্য টাকা যত দরকার অত টাকা নাই। এখান থেকে বিভিন্নভাবে টাকা তুলে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর করারোপের খবরেই পুঁজিবাজারে এমন অস্থিরতা। তবে পুঁজিবাজারের স্বার্থে দীর্ঘমেয়াদী রাজস্ব নীতি প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। দীর্ঘমেয়াদী প্ল্যান করলে যদি আজকে এমন একটা পলিসি হয় যে আগামী 5 বছর এই পলিসির উপর আমরা নির্ভর করব, এই ট্যাক্স রেট ফিক্স থাকবে, এখানে নতুন কোনো ট্যাক্সের ইস্যু আসবে না, তখন স্বাভাবিকভাবেই এই অস্থিরতাটা আসবে না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রত্যাশা পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি গ্রহণ করবে এনবিআর। পাশাপাশি তারল্য সংকট কেটে যাওয়ার প্রত্যাশাও সংস্থাটির। ব্যক্তি শ্রেণীর যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা মানে নতুন করে ইম্পোজ হবে না বলে আমাদের প্রত্যাশা, এবং আমরা আশাবাদী যে এবারে বাজেটে পুঁজিবাজার বান্ধব বেশ কিছু প্রণোদনা থাকবে। দেশের অর্থনীতির স্বার্থেই পুঁজিবাজারকে গতিশীল করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।
দর্শক, পুঁজিবাজারের এই সাম্প্রতিক সময়ের এই দরপতন এবং যে সংকট চলছে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরেই যে পুঁজিবাজারের অব্যাহত দরপতন, সেটির কিন্তু কোনো সুরাহা আসলে কেউ বলতে পারছে না আসলে এটা সমাধানের জায়গায় বা আবার কিভাবে ঘুরে দাঁড়াবে, সেই সমাধানের জায়গাটাতে আসলে এখনো আমরা দেখতে পাচ্ছি না। আপনার কাছে কি কোনো খবর আছে কিনা? আজকে যদিও পুঁজিবাজারের লেনদেন বন্ধ, এইখান থেকে আসলে উত্তরণের উপায় কি বলছেন? ধন্যবাদ শাহাদাত। আপনি বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে অব্যাহত যে দরপতন রয়েছে পুঁজিবাজারে, আমরা যদি আপনাকে একটু বলি যে গেল 7 কর্মদিবসের টানা দরপতনের কারণে পুঁজিবাজারে ঢাকা যে প্রধান শেয়ার বাজার রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেখানে সেই ডিএসসির আসলে প্রধান সূচক 325 পয়েন্টের বেশি হারিয়েছে। এছাড়াও এই সময়টাতে আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, অর্থাৎ বিনিয়োগকারী যারা রয়েছেন, তাদের মূলধন আসলে কমেছে 17,625 কোটি টাকার মতো। তো এই যে একটা অব্যাহত দরপতন চলছে, এই দরপতনের কারণ হিসেবে আসলে বিশ্লেষকদের সঙ্গে আমরা কারণ কি এগুলো জানার জন্য আমরা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, আমরা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। এছাড়া অন্যান্য যে বাজার মধ্যস্থতাকারী যারা রয়েছে, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা হচ্ছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে ওইসব বিষয় নিয়ে আসলে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে এই যে অব্যাহত দরপতন রয়েছে, এই দরপতনের পিছনে আসলে এখন যে অস্বস্তিটা কাজ করছে, যেটি আসলে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে, সেটি হচ্ছে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে এনবিআর করারোপ করছে, এরকম একটি খবর আসলে বাজারে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। তো আপনি জানেন আসলে বাংলাদেশের পুঁজিবাজারে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আসলে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হয়। এসব তথ্যের কারণে আসলে মূলত পুঁজিবাজারে বিভিন্ন সময় বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে যান, আতঙ্কিত হয়ে যান। এরপর দেখা যায় যে টানা আসলে দরপতন চলতে থাকে। তো এবারের যে টানা দরপতনটা, এটি আসলে অনেক দিন ধরেই চলছে। এই সাম্প্রতিক সময়ে আসলে টানা 7 দিন 8 দিন এরকম আর কোনো দরপতন এটি ছাড়া আসলে আর ঘটেনি। তো সেহেতু যে অর্থাৎ এই যে সাম্প্রতিক যেই দরপতনটা, এটাই আসলে হচ্ছে সবচেয়ে বড় শেষ দরপতন। এখানে জানেন যে ডিএসসি বিভিন্ন মার্কেট অর্থাৎ বাজার মধ্যস্থতাকারী যারা আছে তাদের সঙ্গে বৈঠক করেছে, সেখান থেকে কিছু পরামর্শ এসেছে। প্রথম যে পরামর্শটি তারা দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে আসলে একেবারেই যে ভালো কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো আসলে কম। এজন্য আসলে বাজারে আসলে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য, অর্থাৎ একটি স্থিতিশীল বাজারের জন্য তারা বলছেন যে বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি করার ক্ষেত্রে তারা বলছেন। তো এই হচ্ছে মোটামুটি সাম্প্রতিক শেয়ার বাজার নিয়ে আমার কাছে সবশেষ। শাহাদাত, ধন্যবাদ ওয়ালিদ সাকিব আপনাকে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা জানছিলাম আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিবের কাছ থেকে। এবারে জানাবো, এবারে মুদ্রা বাজারের খবরাখবর জানাতে চাই, সেই সাথে স্বর্ণ এবং রূপার বাজারের আপডেটও জানাবো। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি আমরা যদি দেখি, মুদ্রার বিনিময় মূল্য আজকে মার্কিন ডলার কেনা হচ্ছে 116 টাকায় 50 পয়সা, বিক্রি 117 টাকা 50 পয়সা। ইউরো 125 টাকায় কিনে 131-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 143 টাকা, বিক্রয় 147। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 26 টাকা, বিক্রয় মূল্য 31 টাকা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সায়, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাতে চাই, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে সবশেষ যে তথ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভরিতে প্রতি ভরিতে 22 ক্যারেট যে স্বর্ণ, সবচেয়ে ভালো মানের যে স্বর্ণটি বাংলাদেশে পাওয়া যায়, সেটির দাম কিন্তু প্রায় 1,20,000 টাকা এই মুহূর্তে বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,14,000 টাকার বেশি, 18 ক্যারেটের দাম 97,800 টাকার কিছু বেশি, এবং সনাতন যে স্বর্ণ সেটির দাম 80,867 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। রূপার বাজারে স্থিতিশীল রয়েছে দীর্ঘদিন ধরেই। আমরা দেখতে পাচ্ছি 2098 টাকায় ভরিতে 22 ক্যারেট রূপা পাওয়া যাচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2005 টাকা, 18 ক্যারেট 1714 টাকা এবং সনাতন রূপা 1282 টাকায়। দর্শক, ডলার বিজনেস আওয়ারের সময় হলো আরেকটা বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর।
গরু বিক্রির টাকায় কেউ নতুন ঘর তুলবেন, কেউ বা কিনবেন জমি, আবার কারো চোখে নতুন ব্যবসা শুরুর স্বপ্ন। কোরবানি ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার গ্রামগুলোতে এখন বাড়িতে বাড়িতে চলছে গরু মোটা তাজাকরণ। গরু লালন পালন পদ্ধতিতেও এগিয়ে এই অঞ্চলের খামারিরা। কমতি নেই আদর যত্নের। গরু খামারিদের এসব স্বপ্নের কথা জানাচ্ছেন জাহিদুজ্জামান। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। গরু মোটা তাজাকরণের কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, ছাল, ভুসি ও ছোলা খড় খাইয়ে লালন করেন তাদের শখের গরু। গরুর যত্নে শ্রম দেন বাড়ির সব সদস্য। অনেকে গরু রাখছে বসত ঘরে, গরুকে গোসল দিচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে। একটা করে গরু পুষি, ওই 6 মাস মতো পুষি, জোর গেলে 1 বছর, ওই 50,000 টাকা লাভ হলে পারে আমার এনাফ। সবকিছু আমারই করা লাগে, মিছিলি কাটা, এমনি খাতি মাতি দিয়া, গোবর ভাঙা, গোবর তোলা, এসব কাজ সবাইয়েরই করা লাগে। লালন পালনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে সেরা গরুগুলো সংগ্রহ করেন এই অঞ্চলের খামারিরা। কেউ আবার গাভীর বাচ্চা বড় করেন সন্তানের মতো। কোরবানির ঈদকে ঘিরে এসব গরু বিক্রি করে নানান স্বপ্ন বুনছেন খামারিরা। একটা গরু পুষলে তো প্রচুর খরচ আছে, তো এখন এলাকা খুশি এলাকা এখন দেখা যাচ্ছে আমার 2 বেশি আর 1 লাখ বেশি আর 1.5 লাখ বেশি যায়, বেশি না বেশি আমি এটা দিয়ে একটা জমি যাতে হেলকা যায় 1 লাখের জন্য আমি চেষ্টা করবো। যেটা লাভ হবে সেটা জমি রাখবো, না হলে ঘর বাড়ি করবো। শুধু আদর যত্নে নয়, গরু লালন পালন পদ্ধতিতেও এগিয়ে কুষ্টিয়ার খামারিরা। গরুকে দিনরাত ঘরে বেঁধে না রেখে মাঠে কিংবা দিনের নির্দিষ্ট সময়ে আশেপাশে চড়িয়ে আনেন গরুকে। এ কারণে চঞ্চল ও তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরু। গরু লালন পালনে এখানকার কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নতি হচ্ছে। পশুপালন তো একটা কৃষিরই একটা অংশ, যদিও পশুপালন আর একটা ডিপার্টমেন্ট আছে, তারপরেও আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিই। আপনি ধান আবাদ করেন, ধান আবাদ করলে যে খড়টা হবে গরুকে খাওয়াইতে পারবেন, আর অন্য ঘাস আবাদ করলে গরুকে খাওয়াতে পারবেন। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে কুষ্টিয়ায় এবার 1,20,000 গরু লালন পালন করা হচ্ছে কোরবানিকে লক্ষ্য করে। এর প্রায় অর্ধেকই মোটা তাজা করা হচ্ছে গৃহস্থালী বাড়িতে। জেলার চাহিদা পূরণ করে কুষ্টিয়ার 60 গরু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চালুর পর থেকেই লোকসানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। সবশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকেও বহাল সেই অবস্থা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বছরের প্রথম 3 মাসে প্রায় $33 কোটি লোকসান দিয়েছে প্ল্যাটফর্মটি। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের পর এটি প্রথম আর্থিক প্রতিবেদন, যেখানে বলা হয় মার্চে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি লোকসান দিয়েছে $32 কোটি 76 লাখ। সম্প্রতি ডিজিটাল ওয়ার্ল্ড নামের একটি কোম্পানির সঙ্গে ট্রুথ সোশ্যাল একত্র হয়েছে। 1 বছর আগেও লোকসানের তথ্য দিয়েছিল ট্রাম্পের প্রতিষ্ঠানটি। সে সময় $2,10,300 ছিল এর পরিমাণ। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।